কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসে যেটা আমরা পাবো, ফার্স্ট স্ট্রিম অর্ডারের মেজারে আসার আগে স্ট্রিম জিনিসটা কি, ফার্স্ট অর্ডার, ওইগুলো বোঝা লাগবে। ফার্স্ট ডেফিনেশনটা দেখি, ডেফিনেশনটা ইজি আছে। মেজার অফ পজিশন অফ আ স্ট্রিম ইন দ্য হায়ারার্কি অফ ট্রাইবিউটারিজ মানে হচ্ছে ব্রাঞ্চেস। একটা নদীর কী কী শাখা প্রশাখা হবে, প্রত্যেক শাখা প্রশাখাকে ট্রাইবিউটারিজ বলা হবে। কেন আমরা স্ট্রিম অর্ডার করব? মানে স্ট্রিম অর্ডারিংয়ের বেসিক্যালি চারটা জিনিস যেটা বলা আছে। একটা হচ্ছে কম্প্যারিজন বিটুইন ডিফারেন্ট ড্রেনেজ বেসিনস, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রেনেজ প্যাটার্ন, জেনারেল ল, যেটা হচ্ছে আমরা একটা লয়ের মধ্যে আনতে পারবো। মোট কথায় হচ্ছে আমার ধরলাম হচ্ছে পদ্মা পদ্মা আর যমুনা দুইটা নদী, অথবা র্যান্ডম দুইটা নদী ধরলাম। এখন এক একটা নদীর অনেক শাখা প্রশাখা হবে। তো শাখা প্রশাখার যে ড্রেনেজ প্যাটার্নটা, এই ড্রেনেজ প্যাটার্নটা কীভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো, কিভাবে আমরা একটা জেনারেল নিউমেরিক্যাল ইকুয়েশন দিয়ে, যেহেতু এটা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, নিউমেরিক্যালি কীভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো, কীভাবে কম্পেয়ার করতে পারবো, এই জিনিসটা আর কি স্ট্রিম অর্ডারের মধ্যে দিয়ে করা হয়। সো হর্টন সিস্টেম যেটা বলে, হর্টন সিস্টেম হচ্ছে যে ফার্স্ট অর্ডার থেকে শুরু করে সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি ইত্যাদি অর্ডারে ভাগ করে। এখন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এটা বোঝার জন্য একটা ফিগার দেখা লাগবে। এই এই ফিগারটা যেটা স্যারের পিডিএফে দেওয়া আছে, এখানে দেখলেই বোঝা যাবে। ফার্স্টে মেইন স্ট্রিম ওয়ানে আসি। অর্ডারিংটা কীভাবে করা হয়, ফার্স্ট অর্ডার বা অর্ডার নাম্বার ওয়ানের কোনো ট্রাইবিউটারিজ নাই, মানে কোনো শাখা প্রশাখা নেই। এখন কোনটা শাখা প্রশাখা না হইতে পারে, যেটা সবচেয়ে সরু হয়ে গেছে অলরেডি, যেটা সবচেয়ে চিকন। সো এই যে এই ওয়ানগুলো যেগুলো দাগানো আছে, এগুলো হচ্ছে স্ট্রিম অর্ডার ওয়ান। অ্যান্ড বলা যায় হচ্ছে সবচেয়ে ছোট যে নদীগুলো থাকে ওইগুলো হচ্ছে স্ট্রিম অর্ডার ওয়ান, মানে এটা আর ব্রাঞ্চ হয়ে বের হবে না। স্ট্রিম অর্ডার টু কি, যাদের হচ্ছে স্ট্রিম অর্ডার মানে এই ওয়ান অর্ডারের জিনিসগুলো, সরি নদীগুলো হচ্ছে ওদের শাখা প্রশাখা হিসাবে আছে। যেমন এই সেকেন্ড অর্ডারের ফার্স্ট অর্ডারের শাখা প্রশাখা আছে। এখন সিমিলারলি থার্ড অর্ডার দিলে কী হবে, থার্ড অর্ডার এরকমই হবে যাদের সেকেন্ড অর্ডারও আছে, আবার ফার্স্ট অর্ডার ডাইরেক্টলিও থাকতে পারে, এরকম শাখা প্রশাখা। ফোর্থ অর্ডারটাকে কি বলতেছি এখন, একটা বিষয় হচ্ছে ফোর্থ অর্ডারের এখানে নর্মালি জাস্ট 3 দেওয়া আছে, এখানে ফোর্থ অর্ডারের সেকেন্ড অর্ডারেও একটা শাখা থাকতে পারে, ফার্স্ট অর্ডার ডাইরেক্টলি যে এখানে একটা ফার্স্ট অর্ডার আছে। এখন যত অর্ডার বেশি তত নদীর লেন্থ বাড়বে, ব্রেথ বাড়বে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে সামনে আবার রেশিও হিসাবে নিউমেরিক্যালি দেখানো হবে। কিন্তু আমার মেইন কনসেপ্ট এটাই যে সব মানে এই অর্ডার নাম্বার যত কম তত কম ব্রাঞ্চ থাকবে বা তত কম ট্রাইবিউটারি থাকবে, আর যত বাড়তে থাকবে ওইটার নিজেদের তত বেশি ব্রাঞ্চ থাকতে থাকবে। কিন্তু আবার ওটার লেন্থ ওয়াইজ, ব্রেথ ওয়াইজ যদি বলি, সবচেয়ে ছোটো নদীগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার, আর যত বড় হবে ওইটার অর্ডার তত বাড়তে থাকবে। যেমন লাইক এটাই দেখা, মানে এটা দেখে বোঝা যেতেছে মেইন নদীটাকে আমি বলতেছি 4, এটা শাখা প্রশাখা, প্রথম শাখাকে আমি 3 বলতেছি, ওটা আবার ছোটো হইলে আরও 2 বলতেছি, দেন 1-এ আসতেছি। আচ্ছা, সো এখন এখান থেকে দুইটা রেশিও আসবে, একটা হচ্ছে লেন্থ রেশিও আর একটা হলো বাইফার্কেশন রেশিও। প্রথমে বাইফার্কেশন রেশিওতে আসি, ইন শর্ট ফর বিআর। এখন বাইফার্কেশন মানে হচ্ছে এই শব্দটার মানে হচ্ছে ডিভিশন অফ সামথিং ইনটু 2 ব্রাঞ্চেস অর পার্টস। সো মানে একটা নদীর কীরকম ভাগ, মানে কীরকমভাবে ভাগ করা, মানে মেইন নদীটা প্রথমে কীরকম শাখা প্রশাখায় ভাগ হবে, দেন তারপরে ওইটার শাখাগুলো আবার কয়টা শাখা প্রশাখায় ভাগ হবে, এটার একটা নিউমেরিক্যাল মেজার হচ্ছে বাইফার্কেশন রেশিও। অ্যান্ড আমরা লাস্টে যেটা পাবো অ্যাভারেজ বাইফার্কেশন রেশিও। এটার যে উদ্দেশ্যটা যে একটা নদী মানে মেইন লাইনটা অ্যাভারেজটা আমি দেখে বুঝতে পারবো যে মেইন লাইনটা থেকে 3, মানে অ্যাভারেজ যেহেতু 2.67, সো অ্যারাউন্ড 2 থেকে 3টা পার্টে ভাগ হয়ে যাবে, অ্যান্ড দেন ওইটাও আবার 2টা থেকে 3টা পার্টে ভাগ হবে, ইত্যাদি ইত্যাদি। সো এটা ক্যালকুলেট কীভাবে করবো, স্ট্রিম অর্ডারে আসি। ফার্স্ট অর্ডারের স্ট্রিম অর্ডার কয়টা আছে। এখন ফার্স্ট স্ট্রিম অর্ডার কোনটা, যেটা বলছিলাম সবচেয়ে ছোট, সবচেয়ে চিকন যেগুলো, এখন এখানে গুণে দেখা যাবে যে এখানে টোটাল 18টা ফার্স্ট অর্ডার আছে। সো আমি নাম্বার অফ স্ট্রিমসে 18 লিখলাম। সেকেন্ড অর্ডার 6টা আছে, সো সেকেন্ড অর্ডার 6টা লিখলাম। থার্ড অর্ডার 3টা আছে, অ্যান্ড ফোর্থ অর্ডার মানে সবচেয়ে লাস্টে যে অর্ডারটা, যেটা সবচেয়ে বড় স্ট্রিম অর্ডার,
সেটা নাম্বার অফ স্ট্রিমস সবচেয়ে কম হবে, যেহেতু এটা মেইন স্ট্রিম। এটা বোঝা খুব ইজি মোটামুটি। এখন আমরা যে জিনিসটা করব এখানে একটু খেয়াল করে করতে হবে যে রেশিও বিটুইন নাম্বার অফ স্ট্রিম অফ ওয়ান অর্ডার টু দ্য নাম্বার অফ স্ট্রিম অফ নেক্সট হায়ার অর্ডার। আচ্ছা, তো এখন এটা মনে রাখার একটা ইজি ওয়ে হচ্ছে আমি উপর থেকে নিচেরটা ডিভাইড করব। যেমন নর্মালি আমার যেটা হয় যে 18, 6, 3, 1 বড়টা থেকে ছোটোটা ভাগ করতেছে। তো এরকমভাবে আমার হচ্ছে মানে ছোট যে নদী শাখা প্রশাখা এটা কয়টা আছে ডিভাইডেড বাই একটু বড় যেগুলো মানে যেখান থেকে এটা অরিজিনেট হইতেছে, যে শাখা প্রশাখাগুলো যে নদী থেকে আসতেছে, ওই দুইটা ডিভাইড করবো আমি এটাই। অ্যান্ড এখানে স্যার একটা ক্রিটিক্যাল জিনিস বলছিল যেটা আমার মনে হয় পরীক্ষায় দিয়ে দিবে, যে বাইফার্কেশন রেশিও এইভাবে মনে না রাখতে যে বড়টা মাইনাস ছোটোটা। কারণ স্যার যদি বলে যে ফার্স্ট অর্ডারের আছে 6টা, সেকেন্ড অর্ডারের আছে লেটসে 7টা, অ্যান্ড এটা পসিবল। মানে এরকম অনেক নদী আছে যে এরকম যাইতেছে, এরকম একটা কাইন্ড অফ একটা কানেক্টিং ব্রাঞ্চ থাকলো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলছিল। তো এখন বড়টা ডিভাইড বাই ছোটোটা না ভেবে আমি হলো স্ট্রিম অর্ডার যত বড় ডিভাইডেড বাই নেক্সট স্ট্রিম অর্ডার, মানে স্ট্রিম অর্ডার যত ছোটো স্ট্রিম অর্ডার ডিভাইডেড বাই নেক্সট বড় স্ট্রিম অর্ডার। এখন এখানে আমি একটা বাইফার্কেশন রেশিও পাবো যে একটা নদী কয়টা ব্রাঞ্চে ভাগ হচ্ছে, এটা যে অ্যাভারেজটা পাবো এটাই বাইফার্কেশন রেশিও। এখন এটা এক্সপ্লেইন করতে দেবে, এক্সপ্লেইন করাটা একটু বেশি ইম্পর্টেন্ট। বাইফার্কেশন রেশিও যখন বাড়বে, রেশিও বাড়া মানে কি, মানে একটা নদী তত ভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাইফার্কেশন মানে তো ব্রাঞ্চিং আউট, ভাগে ভাগ হওয়া, মানে কি একটা নদী যত ব্রাঞ্চ আউট হবে, মানে যত বাইফার্কেশন রেশিও হবে যত বেশি, তত এটার ব্রাঞ্চ আউট বেশি হবে, অ্যান্ড যত কম হবে তত এটার ব্রাঞ্চেস কম হবে। আচ্ছা, নেক্সটে আমি যে জিনিসটা দেখবো যে যদি ব্রাঞ্চ বেশি হয়, ব্রাঞ্চ বেশি হলে কি হবে, ব্রাঞ্চ বেশি হলে আমার রান অফ বেশি হবে। কারণ অফকোর্স আমার মানে একটা ব্রাঞ্চে যতটুকু না রান অফ হওয়া পসিবল হবে, অনেকগুলো ব্রাঞ্চে তত বেশি রান অফ হবে। এখন রান অফ বেশি মানে কি, রান অফ বেশি মানে হচ্ছে রিভার ব্যাঙ্ক ইরোশনও বেশি হবে। অ্যান্ড রান অফের সাথে পারলোকেশন মানে হচ্ছে মাটির ভিতরে পানি ঢুকে যাওয়া। রান অফ মানে তো পানির মানে মাটির উপর দিয়ে পানি যাওয়া। সো মাটির উপর দিয়ে বেশি পানি গেলে পারলোকেশনটাও কম হবে, মানে মাটির ভিতরে ঢুকবে কম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, এটা পরে স্যারও বলছিল যে রান অফ বেশি হবে, ইরোশন বেশি হবে, তার মানে হচ্ছে আমার ফ্লাডিংটাও বেশি হবে, যেহেতু পারলোকেশন কম হচ্ছে, মাটির ভিতরে ঢুকছে কম, তার মানে হচ্ছে মাটির উপরে বেশি থাকবে, উইচ মিনস আমাদের ফ্লাডিংটা বেশি হবে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে লেন্থ রেশিও। সো লেন্থ রেশিও ইজ ভেরি সিমিলার। এখন লেন্থটা আসলে কাইন্ড অফ ইনটুইটিভ। কীভাবে, যে এখানে ফোর্থ অর্ডার যেটা হচ্ছে মেইন স্ট্রিমটার লেন্থ সবচেয়ে বড় ন্যাচারালি, অ্যান্ড দেন হচ্ছে আমার এই মেইনটা থেকে যেসব ট্রাইবিউটারি বের হয়েছে, ফার্স্ট ট্রাইবিউটারি হচ্ছে থার্ড অর্ডারটার লেন্থ হচ্ছে ফোর্থেরটার চেয়ে কম, মানে সেকেন্ড লার্জেস্ট, এরপর টুয়েরটা তার চেয়ে কম, তারপর হচ্ছে ওয়ানেরটা। মানে হচ্ছে এটার লেন্থটা এভাবে ভ্যারি করবে যে ফার্স্ট অর্ডারের লেন্থ এরকম, সেকেন্ডটা তার চেয়ে বড়, থার্ডটা তার চেয়ে বড়, ফোর্থটা হচ্ছে মেইন। মানে একটা রুল অফ থাম্ব হচ্ছে ফোর্থ অর্ডারের স্ট্রিমের মানে যেহেতু এটা মেইন স্ট্রিম, ওটার মিন লেন্থটা সবচেয়ে বেশি হবে অলমোস্ট অল দ্য টাইমস। এখন এরকমও হতে পারে যে সেকেন্ড আর থার্ড অর্ডারটা এগেইন স্যার হচ্ছে উল্টায় দিছে, এটা পরীক্ষা দিতেই পারে। বাট আমরা যে জিনিসটা করব এখানে হচ্ছে লেন্থ রেশিও করার সময় আমার এক্স্যাক্টলি বাইফার্কেশন রেশিওর উল্টাটা করবো। বাইফার্কেশন রেশিওটা কীভাবে করছিলাম, যে ফার্স্ট অর্ডার ডিভাইডেড বাই সেকেন্ড অর্ডার, তাই না? এখানে উল্টাটা করবো, যেরকম সেকেন্ড অর্ডার ডিভাইডেড বাই ফার্স্ট অর্ডার ডিভাইডেড বাই ফার্স্ট অর্ডার। এটাও কাইন্ড অফ স্যার এভাবে বলছে যে মানে বড় ডিভাইডেড বাই ছোট মনে না রাখতে পরীক্ষার জন্য, বাট এটা নিয়ে বোঝানো ইজি যে বড় ডিভাইডেড বাই ছোটোটা করলে আমি হচ্ছে লেন্থ রেশিওটা পাবো। সিমিলারলি এখানে থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড, সো বড় ডিভাইডেড বাই ছোটো করে আমি 3টা রেশিও পাইলাম। অ্যান্ড এই 3টা রেশিওর একটা অ্যাভারেজ করলে আমি একটা অ্যাভারেজ লেন্থ পাবো। তো এখন একটা অ্যাভারেজ লেন্থ, এই লেন্থ রেশিওটা কি মানে এই বুঝাইতেছে এটা কি, মানে এই লেন্থ রেশিও থেকে দুইটা জিনিস বোঝা যায়। একটা হচ্ছে আমার একটা লেটসে একটা 9 মিটারের বড় মেইন স্ট্রিম আছে,
সো এই মেইন স্ট্রিমটা যদি 9 মিটার হয়, আমার যেহেতু 3.218 হচ্ছে লেন্থ রেশিও, মানে এটা হচ্ছে যদি আমার 4th অর্ডারের স্ট্রিমটা হয়, 3rd অর্ডারের স্ট্রিমটা হবে এটা এক্স্যাক্টলি 1/3.218, মানে এক্স্যাক্টলি না তো, এটা অ্যাভারেজ একটা হিসাব। মানে হচ্ছে আমি যদি উল্টাভাবে বলি, 3rd অর্ডার কয়েকটা আছে, সো 3rd অর্ডারের তুলনায় 4th অর্ডারটা মানে মেইন যে রিভারটা সেটা কত টাইমস বড় হবে, সেই জিনিসটাই এটা লেন্থ রেশিও। অ্যান্ড আরেকটা অ্যানালাইসিস যেটা স্যার করতে বলছিল, অ্যান্ড স্যার বলছিল ক্লাসে, সেটা হচ্ছে স্লোপ। স্লোপের বিষয়টা এরকম যে লেন্থ রেশিও দেখে আমি একটা স্লোপ নিয়ে আইডিয়া পাবো। লেন্থ যত বেশি, লেন্থ যত কম হবে একটা একটা রিভারের, সেটার স্লোপ তত বেশি হবে। তো আচ্ছা গেল। সো লেন্থ রেশিও হোপফুলি বোঝা গেছে, অ্যান্ড স্যার অলমোস্ট 100% এগুলো থেকে একটা ম্যাথ দিবে। তা আমাদের সি সেকশনে সারপ্রাইজ সিটি যখন নিয়েছিল তখন এই দুইটা ম্যাথই দিছিল। আচ্ছা, সো আমরা যে লেন্থ রেশিও অ্যান্ড বাইফার্কেশন রেশিওটা পাইলাম, এটা থেকে আমরা এখন দুইটা গ্রাফ আঁকবো। এখন গ্রাফটা কীরকম হবে, ফার্স্টে গ্রাফের ওয়াই অ্যাক্সিসে থাকবে স্ট্রিম নাম্বার থেকে, মানে এটা আসবে আমার বাইফার্কেশন রেশিও থেকে, অ্যান্ড এটা আসবে আমার লেন্থ রেশিও থেকে। সো স্ট্রিম অর্ডারটা কীভাবে আসবে, যে ফার্স্টে স্ট্রিম অর্ডারটা 1 2 3 4 এভাবে বাড়বে এই সাইডে এক্স অ্যাক্সিসে। এখন আমরা স্ট্রিম অর্ডারের করেসপন্ডিংয়ে আমি কী দেখছি, ফার্স্টে আমার ফার্স্ট স্ট্রিম মানে সবচেয়ে ছোটো স্ট্রিম যেটা আছে, বাট সবচেয়ে ছোটো স্ট্রিমের নাম্বারটা অনেক বেশি, অনেক হাই। সো এটা এরকমই করছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে লগ স্কেল কেন, এটা আমি একটু পরে আসতেছি। লগ স্কেল ফার্স্ট সেটটা হচ্ছে 18টা ট্রাইবিউটারিজ। সো ফার্স্ট অর্ডারের 18টা, সেকেন্ড অর্ডারের হচ্ছে 6টা, থার্ড অর্ডারের 3টা, অ্যান্ড ফোর্থ অর্ডারের 1টা। এখন লগারিদম স্কেলের ব্যাপারটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিওতে আমরা আসলে এরকম ব্লক নাম্বার হিসাবে দেখব না, হয়তো একটা মেইন নদীর থাকবে 200টা ট্রাইবিউটারিজ থাকতে পারে, মানে ওই জিনিসটা খুব এরকম একটা গ্রাফ হয়ে যায়। সো এই গ্রাফটাকে একটু মিনিংফুল করতে আমি এখন একটা লগ গ্রাফ ইউজ করব, যেটা এরকম একটা গ্রাফ আসে। অ্যান্ড গ্রাফটা থেকে আমরা কি বলতে পারবো যে স্ট্রিম অর্ডার যত বাড়বে, নাম্বার অফ স্ট্রিমস তত কমবে। অ্যান্ড এই মিন স্ট্রিম লেন্থটা সেম জিনিস, স্ট্রিম অর্ডার যত বাড়বে, এগেইন ফার্স্টের মানে স্ট্রিম অর্ডার 1টা হচ্ছে সবচেয়ে ছোটো স্ট্রিমগুলো, যেটা হচ্ছে একদম, যেটা নিজের কোনো ট্রাইবিউটারি নেই, একদম ছোটো হয়ে গেছে। সো ওইগুলোর হচ্ছে স্ট্রিম লেন্থ আমার ছোটো হবে অবভিয়াসলি, অ্যান্ড মেইন অর্ডারটা স্ট্রিম লেন্থ আমার সবচেয়ে বড় হবে, এভাবে আর কি বাড়তে থাকবে। এগেন এটা লগ স্কেল, কারণ রিয়েল লাইফ সিনারিওতে এত সহজে এই জিনিসটা হয় না, অ্যান্ড এত ব্লক ভ্যালু আমরা পাই না। যেমন অবভিয়াসলি আমার 5.3 মিটারের কোনো 5.3 কিলোমিটারের এভাবে এক্স্যাক্টলি আমার স্ট্রিম অর্ডার 1 2 3 4, হয়তো স্ট্রিম অর্ডার 20টা হইতে পারে, হয়তো স্ট্রিম অর্ডার 25-30টার মতো হইতে পারে। সো রিয়েল লাইফ সিনারিওতে এটা আসলে একটা লগ স্কেলে আমার ক্যালকুলেট করা লাগবে। আচ্ছা, নেক্সটে 3টা বা 4টা ফর্মুলা আছে। নেক্সট গ্রাফের ওই দিকেও আরও 2টা ফর্মুলা আছে। সো এই ফর্মুলাগুলো আমি একটু লিস্ট করি। এটা ফর্মুলা আসলে তেমন একটা বোঝার কিছু নাই। ফার্স্টে একটা ফর্মুলা দিছে যে কনস্ট্যান্ট অফ চ্যানেল মেইনটেনেন্স। এই কনস্ট্যান্টটা বোঝার জন্য আগে একটা জিনিস বুঝতে হবে যে ওরা এখানে একটা জিনিস এক্সপেরিমেন্টালি খুঁজে পাইছে, সেটা হচ্ছে L = 1.4 a d⁻⁶। এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এখন এলটা হচ্ছে মিন লেন্থ, মানে লেন্থ অফ দ্য রিভার। এডিটা হচ্ছে ড্রেনেজ এরিয়ার বেসিন। সো একটা ড্রেনেজ এরিয়া বোঝাইতে আমার মানে একটা রিভার যদি এটা কল্পনা করি, এটার এই এরিয়াটা, মানে এটা তো লেন্থ অবভিয়াসলি, এই এরিয়াটাকে আমি বলবো ড্রেনেজ এরিয়া বা ড্রেনেজ বেসিন এরিয়া। সো এখন ওরা যে এম্পিরিক্যাল ফর্মুলাটা দিছে সেটা হচ্ছে L = 1.4 a d⁻⁶। অ্যান্ড কনস্ট্যান্টটা আমি কীভাবে পাবো, কনস্ট্যান্টটা হচ্ছে এলকে আমি যখন 1 বসাবো তখন এডির ভ্যালু যত আসবে সেটাকে আমি বলবো চ্যানেল মেইনটেনেন্স কনস্ট্যান্ট। এটাই। অ্যান্ড এটা এক্সপ্লেনেশন নাকি খুবই হার্ডের জন্য স্যার আমাদেরকে এটা বোঝায় দিয়ে তারপর করছে। নেক্সটে আসি। আর আরেকটা জিনিস বলি যে এটার ভ্যালু 1 বসাইলে এডির ভ্যালু তাহলে কত আসে, এডির ভ্যালু তখন আসে 1/1.4, এটাকে √0.6, এটা আসে অ্যারাউন্ড 0.57। এটা হচ্ছে আমি যেটা বুঝছি আর কি। আরেকটা জিনিস কম্প্রিহেন্ড করা যেতে পারে যে 1.4 জিনিসটাই
চ্যানেল কনস্ট্যান্ট, বাট এটা আসলে স্যার ক্লিয়ার করে না এইভাবে। আচ্ছা, নেক্সটে আসি ড্রেনেজ বেসিন, সরি ড্রেনেজ ডেন্সিটি। ড্রেনেজ ডেন্সিটি হচ্ছে সাম অফ দ্য লেন্থ অফ এরিয়া ডিভাইডেড বাই সাম অফ দ্য বেসিন এরিয়া। তো এটা হচ্ছে যে আমি যদি বুঝাইতে চাই যে ড্রেনেজ ডেন্সিটি একটা জায়গার বেশি হইলে কি হবে, কম হইলে কি হবে। যদি ড্রেনেজ ডেন্সিটি ইকুয়াল সামেশন অফ লেন্থ ডিভাইড বাই সামেশন অফ এডি। এখন কাহিনী হচ্ছে আমার হচ্ছে একটা বিশাল বড় জায়গা, মানে এই বড় জায়গা, বাট এরিয়াটা রিলেটিভলি ছোট। সো এরিয়াটা যত ছোট হবে তত সহজে আর তত ক্ষিপ্রভাবে আমি একটা জিনিস ড্রেন করে নিয়ে যেতে পারবো, কম্পেয়ার টু আমি যদি এরকম একটা বেসিন ধরি, এটার লেন্থটা ছোট কিন্তু এরিয়াটা অনেক বিশাল বড়। এখন যে কাহিনীটা হয়, যখন এরিয়া ছোট হয় তখন আমার অ্যাভারেজ যে ডিস্টেন্সটা, মানে একটা সেম ডিস্টেন্সের জন্য অ্যাভারেজ ডিস্টেন্সটা সেম হয় অলমোস্ট, অ্যাভারেজ লেন্থ আর কি। এটার ক্ষেত্রে যেটা হইতেছে, ও এই জায়গায় যাওয়ার জন্য এরকম এই জায়গা থেকে একটা ডিস্টেন্স, এই জায়গা থেকে একটা ডিস্টেন্স, এই জায়গা থেকে একটা ডিস্টেন্স, মানে আমার যদি এই জায়গাটায় বৃষ্টি হয় ওর পুরা 7 সাগর 13 নদী পার হয়ে এখানে আসতে হবে। সো আমার যেটা বোঝা যাইতেছে যে আমার এরিয়া বাড়লে ড্রেনেজটা কমবে, মানে বড় এরিয়া, তো বড় এরিয়া থেকে ড্রেনেজ আসতে আসতে অনেক টাইম লাগবে, সো ড্রেনেজ ডেন্সিটিটা তখন কমবে। আর লেন্থের সাথে যে রিলেশনশিপটা, যে লেন্থ বাড়লে বাট এরিয়া কমলে ড্রেনেজ ডেন্সিটিটা বাড়বে, মানে এটা তো একটা ঘনত্বের হিসাব, তাই না? সো মানে পার ইউনিট লেন্থে তখন আমার ড্রেনেজের ডেন্সিটিটা তখন বেড়ে যাবে, এটাই। নেক্সট আসি লেন্থ অফ ওভারল্যান্ড ফ্লো। ওভারল্যান্ড ফ্লোটা কীভাবে আমরা করব, যে হাফ ইন্টু 1/summation ড্রেনেজ ডেন্সিটি which is summation of AD divided by summation of L into 2. এখন লেন্থ অফ ওভারল্যান্ড ফ্লো মানে উপর দিয়ে কী কী ফ্লো করবে এটার একটা লেন্থ চাইছে। এখন ওভারল্যান্ড ফ্লো বলতে এখানে যে জিনিসটা বোঝাই, এটার বোঝানোর ব্যাপারটা হচ্ছে, আমি এটা একটা রিভার ধরলাম। ওভারল্যান্ড ফ্লো হচ্ছে এই রিভারে আসার আগে হচ্ছে ওর কতটুকু ডিস্টেন্স বা কতটুকু এরিয়া, যে হিসাবে আমি করি না কেন, ওর ফ্লো করে আসতে হবে। এখন এটা ইউনিট তো মিটার, তাই না? সো এটা হচ্ছে একটা লেন্থের রেসপেক্টে আমি বলবো যে এত লেন্থ ট্রাভেল করে ওর ড্রেনেজ এরিয়াতে আসতে হবে, এই জন্য এটাকে ওভারল্যান্ড ফ্লো বলা হচ্ছে। সো এটার মানে ও হচ্ছে কত এরিয়া কাভার করতে হবে ডিভাইডেড বাই কত লেন্থ। এখন এটা হচ্ছে আমি ড্রেনেজ ডেন্সিটি হিসাবে যদি এক্সপ্লেন করি, ড্রেনেজ ডেন্সিটি যত কম হবে, মানে একটা জিনিস যত কম তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে, মানে যত দেরিতে ড্রেন হবে ওইটার ওভারল্যান্ড ফ্লো তত বেশি হবে। মানে আমার একটা জিনিসের ড্রেনেজ ডেন্সিটি অনেক বেশি হওয়া মানে কি, যে পানি হচ্ছে ওই ড্রেনেজ বেসিনের যেয়ে তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাচ্ছে, কিন্তু ওভারল্যান্ড ড্রেনেজ ডেন্সিটিটা কম হলে কি হবে, মানে এখানে ডেন্সিটি মানে ড্রেনেজ হইতে অনেক টাইম লাগতেছে, তার মানে কি আমার ওভারল্যান্ড ফ্লোয়ের লেন্থটাও আসলে অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, অ্যান্ড ওভারল্যান্ড ফ্লোয়ের টাইমটাও বেড়ে যাচ্ছে, বাট এখানে টাইমের কোনো প্যারামিটার নেই। সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে। লাস্টলি আসি হচ্ছে স্ট্রিম ফ্রিকোয়েন্সি। স্ট্রিম ফ্রিকোয়েন্সি কি, যে নাম্বার অফ স্ট্রিমস ইন আ নেটওয়ার্ক। এখন নাম্বার অফ স্ট্রিমসটা কীভাবে ক্যালকুলেট করব, আমাদের এখানে যে নাম্বার অফ স্ট্রিমসটা আছে, একটা নেটওয়ার্কে আমার টোটাল কয়টা নাম্বার অফ স্ট্রিম থাকতে পারে, এখানে কয়টা আছে 18, 6, 3, 1, টোটাল আছে হচ্ছে 28টা। সো 28টা স্ট্রিম আছে, ছোটো বড়ো সব কিছু মিলায়। এখন টোটাল নাম্বার অফ স্ট্রিম ডিভাইডেড বাই টোটাল ড্রেনেজ বেসিন। সো ছোটো বড়ো যত মিলে টোটাল যত এরিয়া ড্রেনেজ বেসিনের আছে ওইটা ডিভাইড করলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে স্ট্রিম ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো আরও দুইটা ফর্মুলাও আছে, এটা হচ্ছে ওই গ্রাফের পার্টে দেওয়া। একটা হচ্ছে হাইড্রলিক রেডিয়াস, সেটা কি ওয়েটেড এরিয়া ডিভাইডেড বাই ওয়েটেড প্যারামিটার, অ্যান্ড হাইড্রলিক ডেপথ যেটা, সেটা সিমিলার, হাইড্রলিক ডেপথ ইকুয়াল ওয়েটেড এরিয়া
ডিভাইডেড বাই টপ উইথ। আচ্ছা, এখন এই দুইটা স্যার যেই ফিগার দেওয়া আছে, স্যার পিডিএফে দেওয়া আছে যে এটা হচ্ছে, আমি বললাম এটা হচ্ছে টোটাল এরিয়া, ওয়েটেড এরিয়া, অ্যান্ড টপ উইথ যেটা সেটা হচ্ছে টি দিয়ে যদি বলি, এটা হচ্ছে টপ উইথ, অ্যান্ড এই পুরা জিনিসটা এটা হচ্ছে পেরিমিটার। সো হাইড্রোলিক রেডিয়াসটা আমি মানে এই জায়গা থেকে পাবো যে এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার করে আমি এটা রেডিয়াসটা পাবো। অ্যান্ড ফার্স্ট অফ অল এটা সবসময় সার্কুলার হবে না, সার্কুলার হইলে তো খুব ইজিলি এই জিনিসটা বের করা যেত। এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার করলে আমি হাইড্রোলিক রেডিয়াসটা পেয়ে যাবো। অ্যান্ড ডেপথ যেটা আছে সেটাও সিমিলার, যে এরিয়া ডিভাইডেড বাই আমার টপ উইথ করলে আমি একটা মিন ডেপথ পেয়ে যাব। সো ওইটা আমি বলবো হাইড্রোলিক ডেপথ। এরপর আসি যে বিশাল বড় গ্রাফটা দেওয়া আছে এটা এক্সপ্লেন করতে। তো গ্রাফের স্যার হচ্ছে 5টা প্যারামিটার দিয়ে এক্সপ্লেন করছে। 5টা প্যারামিটার মধ্যে 3টা প্যারামিটার খুব কমন, ওটা দিয়ে আমি শুরু করি। চ্যানেল উইথ, চ্যানেল ডেপথ আর মিন ফ্লো ভেলোসিটি। একটা বড় জিনিস যেটা কনসিডার করতে হবে যে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, আমার ওয়াটার ফ্লোটা সবসময় হয় আপস্ট্রিম টু ডাউনস্ট্রিমে। সো মানে এখান থেকে সব কিছু পানি জড়ো হয়ে হয়ে দেন ডাউনস্ট্রিমে একটা বড় রিভারে হয়ে দেন এখানে জড়ো হচ্ছে। এটা হচ্ছে বেসিক আইডিয়াটা। নেক্সটে আসি আমার চ্যানেল উইথ, চ্যানেল ডেপথ আর মিন ফ্লো ভেলোসিটি। চ্যানেল উইথটা কি, ফার্স্টে যখন ট্রাইবিউটারিজ আছে, ছোটো ছোটো প্রশাখা আছে, সো প্রশাখা যখন হয়ে থাকে তখন আমার উইথটা খুবই কম হয়। তো আস্তে আস্তে যখন সব একসাথে জড়ো হয়, আরও ট্রাইবিউটারি অ্যাড হয়ে হয়ে একটা বড় মেইন জায়গায় জড়ো হয়, তখন চ্যানেল উইথ যেরকম আস্তে ধীরে বাড়ে, চ্যানেল ডেপথও সিমিলারলি আস্তে ধীরেই বাড়ে। অ্যান্ড আরেকটা হচ্ছে মিন ফ্লো ভেলোসিটি, মানে এই জায়গায় অবভিয়াসলি আমার ভেলোসিটি, পানির ডেপথ কম, উইথ কম, চ্যানেলের ডেপথ কম, উইথ কম, পানিও কম, তার মানে এটার ভেলোসিটিও কম। অ্যান্ড এই জায়গায় যখন আসবে পানিও বাড়বে, উইথও বাড়বে, ডেপথও বাড়বে, সো ভেলোসিটিও এইভাবে বাড়বে। বাট এমন না যে খুব আহামরি বাড়বে, ভেলোসিটিটা কাইন্ড অফ হালকা আস্তে আস্তে বাড়ে এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে এই 3টা জিনিস বোঝা মোটামুটি ইজি। যে 3টা জিনিস চ্যানেল উইথ, চ্যানেল ডেপথ আর মেইন ফ্লো ভেলোসিটি। আচ্ছা, নেক্সটের যে 2টা আছে সেটা আমি যদি এক্সপ্লেন করি, ফার্স্টে ক্যারেক্টারিস্টিক স্ট্রিম ডিসচার্জ। এখন ডিসচার্জ আমি হচ্ছে আগে বলছিলাম যে কিউ ইন্টু ভি, হুইচ ইজ ফ্লো এরিয়া ইন্টু ভেলোসিটি। আমি যদি ইউনিট ওয়াইজ এক্সপ্লেন করি, কিউ ইকুয়াল এ ইন্টু ভি, হুইচ মিনস মানে এটা ইউনিটটা দেখেই বোঝা যাবে এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, তাই না? তো একটা ফ্লো, এটাকে ফ্লো বা ডিসচার্জ বলে। সো এই ফ্লো বা ডিসচার্জের ক্যারেক্টারিস্টিক্সটা হলো, ফার্স্টের দিকে আমার ফ্লোটা খুবই কম থাকবে, এই জায়গায় পানির পরিমাণও কম, পানির ভেলোসিটিও কম। অ্যান্ড এখানে যেটা আমি যদি এ ইন্টু ভি দিয়ে এক্সপ্লেন করি, আমার ড্রেনেজ এরিয়াটাও কম। আস্তে আস্তে যখন বাড়বে তখন ড্রেনেজ এরিয়াটা এই দিকে অনেক বেড়ে যাবে। বাট লাস্টের দিকে আমার যে জিনিসটা হয় যে ড্রেনেজ এরিয়াও বাড়বে কিন্তু ভেলোসিটিটা এখানে কাইন্ড অফ কনস্ট্যান্ট হয়ে গেছে। সো এরিয়া বাড়তেছে বাট ভেলোসিটিটা কাইন্ড অফ কনস্ট্যান্ট থাকায় আমার মানে জিনিসটা ফার্স্টের দিকে এরকম এরকম বাড়তে থাকে, দেন একটু স্টান্টেড হয়ে যায়, এটাই। আচ্ছা, সো নেক্সট লাস্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেইনলি এক্সপ্লেন করার বিষয়। আমরা যে 4টা জিনিসে গেলাম সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, স্ট্রিম, ডিসচার্জ, এটা হচ্ছে কিউ ইকুয়াল এ ইন্টু ভি। লাস্টে যে জিনিসটা আছে, লাস্টে যে 2টা জিনিস অ্যাকচুয়ালি, একটা হচ্ছে রিলেটিভ ভলিউম অফ স্টোরড অ্যালুভিয়াম আর একটা হচ্ছে বেড ম্যাটেরিয়াল গ্রেইন সাইজ। আচ্ছা, ফার্স্টে গ্রেইন সাইজে আসি, যেহেতু এটা তামিদ স্যারের পার্টেও ছিল। গ্রেইন সাইজটা একটা জিনিস বলছিলাম মাথায় আছে হোপফুলি, যে কোর্স ম্যাটেরিয়াল ফার্স্টে ডিপোজিট হয় অ্যান্ড দেন আমার ফাইন ম্যাটেরিয়ালটা ডিপোজিট হয়। আর পিক আপের সময় আমার ফার্স্টে ফাইনটা, এটা হচ্ছে ফাইন, এটা হচ্ছে কোর্স, এটা হচ্ছে কোর্স, এটা হচ্ছে ফাইন। আমার পানির ভেলোসিটি বাড়তে বাড়তে প্রথমে ফাইন ম্যাটেরিয়ালটা পিক আপ হবে, এরপর কোর্সটা পিক আপ হবে যখন ভেলোসিটি আরও একটু বাড়বে। অ্যান্ড যখন ভেলোসিটি কমা শুরু করবে ফার্স্টে আমার কোর্সটা ডিপোজিট হবে অ্যান্ড দেন আমার ফাইনটা ডিপোজিট হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। সো এরপরে আমি যদি যাই, ফার্স্টের দিকে আমার বেডের ম্যাটেরিয়াল সাইজটা অনেক হাই থাকে,
কেন হাই থাকবে? যে আমার এই জায়গায় প্রথমে হচ্ছে কোর্স আর কী বলে, কোর্স আর ফাইন কোনোটাই পিক আপ হয় নাই, বাট ভেলোসিটি যখন বাড়া শুরু করে ফাইনগুলো পিক আপ হইতে থাকে। সো ফাইনগুলো পিক আপ হইলে আমার তো সাইজ বড়, অ্যাভারেজ সাইজ আর কি। বাট আস্তে আস্তে যখন কোর্সগুলো পিক আপ হইতে থাকে অ্যাভারেজ সাইজ আস্তে আস্তে কমা শুরু করে, অ্যান্ড দেখা যায় যে বেড ম্যাটেরিয়াল এক সময় হচ্ছে অলমোস্ট সবই পিক আপ হয়ে যায়। তো তখন হচ্ছে আমার গ্রাফটা দেখবি যে এই পর্যন্ত আছে। এই পর্যন্ত থাকার কারণ হচ্ছে এটার পরে আমার বেড ম্যাটেরিয়ালের জায়গায় আমার বাকি সব কিছু এদের সাসপেন্ডেড অবস্থায় থাকে অথবা সলিউশন অবস্থায় থাকে, মানে ওইটা ফ্লো হইতে থাকে অ্যান্ড এই জায়গায় যে জমা হয়। সো তখন বেড ম্যাটেরিয়াল আমি এই পর্যন্ত ক্যালকুলেট করতেছি। লাস্টে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে কী বলে, রিলেটিভ ভলিউম অফ স্টোরড অ্যালুভিয়াম। এখন এই জিনিসটা দেখতে আমাদের গ্রেডেশন কার্ভের মতোই। রিলেটিভ ভলিউম অফ স্টোরড অ্যালুভিয়াম, এখানে যেহেতু অ্যালুভিয়াম স্টোর হইতেছে ফার্স্টের দিকে আমার মাউন্টেন থেকে যখন আসে অ্যালুভিয়াম ওটার মধ্যে থাকে, ভিতরে থাকে। সো আস্তে আস্তে যখন এগুলা জায়গায় আমার এটা পানির ফ্লোয়ের সাথেই যাবে। বাট যখন হচ্ছে এই জায়গাটায় আমি দেখব যে এই জায়গায় খুব একটা স্টোর হচ্ছে না, কখন ডিপোজিট হওয়া শুরু করবে? ডিপোজিট হওয়া শুরু করবে যখন আমি যেটা বলছিলাম যে ভেলোসিটিটা এখানে একটু কাইন্ড অফ স্টান্টেড হয়ে যায়। সো এই জায়গাটায় ওরা হচ্ছে ডিপোজিট করা শুরু করবে। ওরা হচ্ছে অ্যালুভিয়ামগুলো ডিপোজিট করা শুরু করবে। অ্যালুভিয়াম বলতে সিল্ট, মিনারেলস ইত্যাদি ইত্যাদি ডিপোজিট করা কখন শুরু করবে? যখন ওরা মোটামুটি ডাউনস্ট্রিমের একটা ভালো লেন্থ ওরা পেয়ে গেছে, ভালো এরিয়া ওরা পেয়ে গেছে। যখন এরিয়া পেয়ে যায় তখন রিভার বেডে ওরা অ্যালুভিয়াম জমা করা শুরু করে। দেখা যায় যে অ্যারাউন্ড এই জায়গায় হচ্ছে অ্যালুভিয়ামের জমা করার রেটটা সবচেয়ে বেশি থাকে, অ্যান্ড দেন আবার একটু কমে যায়। এটা হচ্ছে ওদের এই 6টা গ্রাফের মানে আলাদা করে এক্সপ্লানেশন। আচ্ছা, লাস্ট পার্ট যেটা সিটির, সেটা হচ্ছে মিন্ডারিং রিভার। সো মিন্ডারিং রিভারের জায়গায় আমি বলবো যে এটা আসলে একটা অ্যালুভিয়াল রিভারের একটা ফ্ল্যাট প্লেনের মধ্যে একটা অ্যালুভিয়াল রিভারের কী কী হইতে পারে। যারা হচ্ছে যেই সেকশন হামিদ স্যারের সিটি দিছিল এটার উপরে, ওরা ভালো মতন বুঝবে আসলে এই ব্যাপারটা, কারণ স্যার এখানে খুবই খুবই শর্ট করে লেখা। আমি হচ্ছে এক একটা জিনিস জাস্ট ছোটো করে বুঝাই দিই। পুরো জিনিসটা হচ্ছে একটা ফ্ল্যাট প্লেন, যেটা হচ্ছে ইনানডেটেড অবস্থায়, আইদার আগে ইনানডেটেড অবস্থায় ছিল অথবা হচ্ছে টাইম টু টাইম এটা ইনানডেটেড অবস্থায় যায়। এখন স্যার যেটা বলছিল ফ্ল্যাট প্লেন মানে এই জিনিসটা না যে এটা ইনানডেটেড অবস্থায় যাইতেই হবে প্রতি বছর, যে এরকম না যে প্রত্যেক বছরই বন্যার সময় ডুবে যায় বা কিছু। এটা অ্যাট ওয়ান পয়েন্ট এটা পানির নিচে ছিল, কবে ছিল এটা বলা যাচ্ছে না, বাট ছিল এক সময়। ব্লাফ যে জিনিসটা হচ্ছে যে দুইটা রকের মাঝখানে, লেটস এটা বিশাল বড় একটা নদী ছিল, এই এই জায়গাগুলো আমার পানির নিচে ছিল। বাট ব্লাফগুলো হচ্ছে হার্ড রক যেটা, আর এটা হচ্ছে প্লেন সয়েল আর কি। সেকেন্ডলি যে জিনিসটা দেখবো যে আমার নর্মালি যে জিনিসটা দেখা যায় যে অ্যালুভিয়াম জমা হয় বেডের নিচে, একটা ফ্ল্যাট প্লেনের নিচে। সো অ্যালুভিয়াম জমা যখন হয় এই পুরা জিনিসটা অনেক রিচ সয়েল থাকে। সো এই জিনিসটাকে অ্যালুভিয়াম বলবো। অ্যালুভিয়াম কনসিস্ট অফ, স্যারের ইয়েতে লেখা আছে, অ্যালুভিয়াম কনসিস্ট অফ ক্লে, সিল্ট, স্যান্ড, গ্রেভেল, অনেক লেয়ার করা থাকে। নেক্সটে যে জিনিসটা আসবো সেটা হচ্ছে আমার মিন্ডারিং লেক। এখন মিন্ডারিং লেকের বিষয়টা আমি যদি এক্সপ্লেন করি, একটা নদী কখনো সোজা পথে যাইতে পারে না। এটা এগেইন আমি বলতেছি তামিদ স্যার পার্টে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। সো যখন এরকম একটা নদী থাকে অ্যান্ড একটা মিন্ডারিং রিভার সবসময় মানে গতিপথ চেঞ্জ করতেই থাকবে। কিভাবে করবে? যে আমার যখন এই জায়গায় এরকম আসতেছি, আমার এই ব্যাংকে কিন্তু আমার বেশি ইরোশন হওয়ার কথা, আবার এই ব্যাংকে বেশি ইরোশন হওয়ার কথা। কেন? আমার পানির ফ্লোটা এরকম এখানে গিয়ে হিট করবে, এখানে গিয়ে হিট করবে, এখানে এই দুই জায়গায় ব্যাংকে হিট করবে। সো এই জিনিসটা আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়, মানে ফার্স্টে যদি এরকম থাকে এটা ট্রান্সফর্ম হয়ে এরকম হবে, ইভেনচুয়ালি এরকম হবে, মানে এটা হচ্ছে একটা সাপের মতো যেতে থাকবে। এখন যে কাহিনীটা হয়, কাহিনীটা হচ্ছে এখন অ্যাট ওয়ান পয়েন্ট ওরা এরকম একটা জিনিস প্রডিউস করবে। এখন আমরা নদীর
মানে নদীর যে স্বভাবটা আছে সেটা হচ্ছে ওরা সবসময় শর্টেজ ডিস্টেন্সটাই প্রেফার করে। সো যখন দেখবে যে মানে এই জায়গায় যে ভেলোসিটি নিয়ে এখানে আঘাত করতে থাকবে, দেখা যাবে অ্যাট ওয়ান পয়েন্ট ওরা এই একটা নতুন রাস্তা তৈরি করবে। সো নতুন রাস্তা তৈরি করার পরে ওরা তো এই নতুন রাস্তাটাই ফলো করবে, অ্যান্ড দেন এই জায়গাটা আস্তে আস্তে মানে এই জায়গায় যেহেতু আর পানি যাবে না, এই জায়গাটা কাট অফ হয়ে যাবে। এই জায়গাটাকে আমি বলবো কাট অফ। আর এখানে পানি তো একটা লেক হিসাবে থেকে যাবে, এই লেকটাকে বলা হয় অক্সবো লেক। এখন লাস্টলি আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ন্যাচারাল লিভাই আর আরেকটা হচ্ছে ব্যাক সোয়াম্প। সো ন্যাচারাল লিভাই যে জিনিসটা আছে, আমার যখন ডিপোজিশন কখন হয়? ডিপোজিশন ইজ হেভিয়েস্ট ক্লোজেস্ট টু দ্য চ্যানেল। সো এই চ্যানেলের কাছাকাছি আমার ডিপোজিশনটা সবচেয়ে বেশি হবে। এগেইন আমরা আগেই বলছিলাম কোর্স ম্যাটেরিয়াল বেশি পড়ে এখানে হাবিজাবি হ্যানত্যানে, এটা মানে বোঝার কথা এখন যে এইগুলা জায়গায় আমার ইয়ে করবে, ডিপোজিশনটা অনেক বেশি হবে। সো এই জায়গাটা উঁচু হয়ে যাবে। সো এই উঁচু হওয়াটাকে আমি বলবো ন্যাচারাল লিভাই। আর আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে ব্লাফ তো হার্ড রক, আর এটা তো ন্যাচারাল লিভাই। এটার মাঝখানে হচ্ছে একটা প্লেন ল্যান্ড টাইপের আছে, এটা একটু নিচু ল্যান্ড আর কি। সো এই নিচু ল্যান্ডটাকে আমি কি বলবো? ব্যাক সোয়াম্প বলবো। এগুলা জায়গায় হচ্ছে ডিপোজিশন কম, অ্যান্ড এটা হচ্ছে অ্যালুভিয়াল ফ্ল্যাট প্লেন। অ্যালুভিয়াম তো এমনিতে অনেক উর্বর, কিন্তু মানে এখানে যেরকম বেশি ডিপোজিশন হয়ে উঁচু হয়ে গেছে, অ্যান্ড এটা তো হার্ড রক, এটা হচ্ছে মাঝামাঝি জায়গাটাকে আমি ব্যাক সোয়াম্প বলবো। অ্যান্ড এটাই হচ্ছে মানে এটা হচ্ছে স্যারের পিডিএফে একদম একসাথে অনেক ডেন্স করে দেওয়া। আমি একভাবে ইয়ে করলাম। অ্যান্ড এটার চাইতেও ভালোভাবে কেউ যদি বুঝতে চাস তাহলে হলো তোরা তাহমিদ স্যারের স্লাইডটা পড়বি, ওইখানে এই মিন্ডারিং রিভার কাট অফ হাবিজাবি হ্যান ত্যান অনেক ভালোভাবে বোঝানো আছে।